আসসালামু আলাইকুম দর্শক, একটু দেরি হয়ে গেল দমের টিজার রিভিউ দিতে। অনেকে আমাকে কমেন্ট করেছেন কেন দমের টিজার রিভিউ দিচ্ছি না, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে কিনা, ব্লা 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 অনেক কিছু বলেছেন। আসলে তেমন কিছুই না। দমের টিজারের পরপরই আরো অনেক কিছু এসেছে, সেই সঙ্গে আমারও অনেক কাজ পড়ে গিয়েছিল। তো কাজের ফাঁকে ফাঁকে আমি কন্টেন্ট দিচ্ছিলাম, যার কারণে দমের টিজারটা মিস হয়ে গেছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। যারা যারা আমার দর্শক আছেন, যারা যারা চাইছিলেন দমের টিজার রিভিউটা আমি করি, একটু দেরিতে করছি, কিন্তু আপনাদের জন্যই করছি। এত বড় একটা ঘটনা ঘটলো দমে, কিন্তু কেউ এটা নিয়ে খুব বেশি মাথা ঘামালো না। আফরান নিশোকে ল্যাংটা করে দিল। আফরান নিশোকে আফগানিরা ল্যাংটা করে দিল। এটা মানে মানে তার প্যান্ট খুলে দিল। এটা এত বড় একটা ইস্যু। দেখেন, একজন সুপারস্টার তার প্যান্ট খুলে দিবে স্ক্রিনে, অন স্ক্রিনে, এবং সেইটা নিয়ে হইচই হবে না। এইটা খুব বেইনসাফি হয়েছে দমের সঙ্গে। কেন হইচই হয় নাই সেটা নিয়ে পরে আলাপ করছি, কিন্তু হওয়াটা উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটা নিয়ে দম টিম একটু একটু তারা ক্লিশে মনোভাবে ছিল, একটু তারা নার্ভাস ছিল, বা একটু তারা সংশয়ে ছিল যে বাংলাদেশের মানুষ এটা হজম করবে কিভাবে। আসলে রোজার মাস তো মানুষ এটার দিকে তাকাই নাই, বা এত শর্ট একটা কাট করে, মানে স্পেসটা তো কম হয়েছে। এটা যদি আর 2 সেকেন্ড বাড়াই দিত এই দৃশ্যটা, তাইলে হয়তো মানুষ নটিস, মানে এটা খুব দৃঢ়ভাবে নোটিস করতো। যাই হোক, তবের ফার্স্ট লুকটা খুবই সুন্দর হয়েছে, খুবই অ্যাট্রাকটিভ হয়েছে, আর এটা একটা বেসড অন এ ট্রু স্টোরি। যেসব ঘটনা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়, যেসব সিনেমা, সেসব সিনেমার সঙ্গে দর্শক খুব দ্রুত রিলেট করতে পারে, দর্শক খুব দ্রুত কানেক্ট করতে পারে। এইবার ঈদে যে কটা সিনেমা এসছে তার মধ্যে দম একটা সত্য ঘটনা অবলম্বনের সিনেমা, একটা রিয়েল লাইফ ফিল্ম, রিয়েল লাইফ ফিল্ম। যখন রিয়েল লাইফ ফিল্ম, যখন রিয়েলিটি, যখন রিয়েল থিং অন স্ক্রিন হয়, তখন দর্শকরা সেটার সঙ্গে কানেক্টেড হয় খুব দ্রুত, এবং সেটি ছড়িয়েও পড়ে খুব দ্রুত। তো দমের আফটার রিলিজ, দমের প্রশংসা, বা দম সিনেমা নিয়ে গল্প, বা দম সিনেমা নিয়ে রিউমার, বা দম সিনেমা নিয়ে গসিপ, এটা কিন্তু অনেক ব্যাপকভাবে ছড়ায় যাবে, এবং এইটাই মানুষ বেশি ইফেক্ট করবে মানুষকে। এটা মানুষকে ইফেক্ট করবে, মানুষের মনে নাড়া দিবে, মানুষকে একটা একটা ধাক্কা দিবে যে কি হইলো, কেন হইলো, কি জন্য হইলো, কেন হয়, কিভাবে বন্ধ করা যায়, কে বন্ধ করবে। এই যে হাজারো প্রশ্ন মানুষের মাথায় ঘুরবে সিনেমাটা দেখার পরে, আর তারা রাস্তায় রাস্তায় হাঁটবে, আর এই প্রশ্নগুলো তাদের মাথায় কাজ করবে সিনেমা দেখার পরে। আফরান নিশো সম্পর্কে বলবো, তার আগে বলে নিই কেন এটা নিয়ে নিশোর যে প্যান্ট খুলে দিল, কেন এটাকে নিয়ে আলোচনা হলো না সেটা নিয়ে কথা বলি। এটা নিয়ে এই কারণেই আলোচনা হয় নাই, কারণ হচ্ছে পুরো টিজারটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর মেকিং হয়েছে, এত সুন্দর ভিডিওগ্রাফি হয়েছে, কোথাও কোনো ভুল খুঁজে পাওয়া যায়নি একটা জায়গা ছাড়া। একটা জায়গা আমি খুঁজে পাইছি 2-3 বার দেখার পরে, সেই জায়গাটা ছাড়া ভিএফএক্স এ ওইভাবে খুব একটা ভুল কেউ ধরতে পারবে না। কারণ এত দ্রুত কাট 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 শট গেছে, ওই দৃশ্যটা ধরার জন্যও একজন লোক দরকার, যে আচ্ছা ঠিক আছে, হয় না যে আমি ভুল ধরার জন্য বসছি, আমি ভুল কোথায় সেটা দেখার জন্য বসছি, তাইলে এটা দেখতে পারবে, তাহলে কিন্তু এটা দেখতে পারবে না।
কোনটা ভুল হয়েছে সেটা আপনার কমেন্টে বলে দিবেন। আমি পরে কমেন্টে রিপ্লাই দিব। একটা কমেন্টে রিপ্লাই দিয়ে জানাই দিব যে এই জায়গাটায় ভুল করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এভরিথিং এইটার গল্পের প্যাটার্ন সবকিছুই দুর্দান্ত হয়েছে। সো একটা রিয়েল ফিল হয়েছে মানুষের এটা দেখার পর। যদিও পুরোটাই অভিনয়। তো পুরোটাই অভিনয় করে রিয়েল ফিল করানো এটা হচ্ছে গিয়ে একজন অভিনয় শিল্পীর সবচেয়ে বড় পারদর্শিতা। এবার আসি আফরান নিশোর কাছে। আফরান নিশো দেখেন প্রথম সিনেমা করলো সুড়ঙ্গ, সেখানে এক ধরনের ক্যারেক্টার। দ্বিতীয় সিনেমা করলো দাগি, সেখানে আরেক ধরনের ক্যারেক্টার। চতুর্থ সিনেমা করছে দম, তৃতীয় সিনেমা করছে দম, এখানেও আরেক ধরনের ক্যারেক্টার। ক্যারেক্টারের ভ্যারিয়েশন তো আছেই, সেই সঙ্গে গল্পেরও ভ্যারিয়েশন আছে। এক সুড়ঙ্গ করার পরে সুড়ঙ্গ টাইপের গল্প করে আফরান নিশো কিন্তু আরো অনেক ভিউজ পাইতো, অনেক দর্শক পাইতো, কারণ দর্শক ক্রিয়েট হয়েছে ওই ধরনের গল্প। কিন্তু আফরান নিশো ওই গল্পে স্টিক টু না থেকে সে দমের মতো একটা গল্পে অভিনয় করলো যে চোরাচালান কারবারি হিসেবে একটা ইয়াং ছেলে ফেসে যায়। সেখান থেকে দমে এসে সে এমন একটা ক্যারেক্টার করছে যেখানে সে অভিবাসী হিসেবে এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখানে গিয়ে সে একটা ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। এই যে আফরান নিশোর গল্প পছন্দ করার যে একটা যোগ্যতা বলবো আমি এটাকে আমি আসলে যোগ্যতা বলবো, কারণ এই যোগ্যতাটা অনেক হিরোর নাই। আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের অনেক নায়কের এই যোগ্যতাটা নাই যে তার জন্য সময় উপযোগী গল্পটি সে পছন্দ করে অভিনয় করবে। এবং এই যোগ্যতা না থাকার কারণে অনেক হিরো মার্কেটে এখন কাজ পাচ্ছে না। তারা একসময় ৮টা ১০টা ১৫টা ছবি করেছে বছরে, আর এখন তাদের বছরে একটা ছবিরও খবর পাওয়া যায় না ঠিক মতো। সো মার্কেটে লং রান টিকে থাকতে হইলে আফরান নিশোর কাছ থেকে আপনারা গিয়ে একটু তালিম নিতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ফাইন। এখন আফরান নিশোর এই ধরনের ক্যারেক্টার করার রিজনটা কি? দেখেন, বাংলাদেশের মার্কেটে শাকিব খান অ্যাকশন সিনেমা বলেন, রোমান্টিক সিনেমা বলেন, কমার্শিয়াল সিনেমা বলেন, যে নামই বলেন না কেন, ওই জায়গাটা শাকিব খান দখল করে আছে এই মুহূর্তে। শাকিব খান মারা না গেলে ওই জায়গাটা ভ্যাকেন্ট হবে না, বা শাকিব খান যদি সিনেমা ছেড়ে না দেয় তাহলে ওই জায়গাটা ভ্যাকেন্ট হবে না। তাহলে আফরান নিশোর কি করতে হবে? এমন একটা জায়গায় তাকে দাঁড়াইতে হবে যেই জায়গায় আসলে কেউ কুমোর সুযোগীরা দাঁড়াইতেই পারে না। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো অভিনয়, অ্যাক্টিং, পারফরমেন্স। সো আফরান নিশো সেই পথটাই বেছে নিল এবং সে পারফরমেন্স করে প্রথম সিনেমাতেই বাজিমাত। দ্বিতীয় সিনেমাতেও সেই রেসটা ধরে রেখেছে। তৃতীয় সিনেমাতে একটা হিউজ অডিয়েন্স তার তৈরি হয়ে গেছে, একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। এরা এখন এটা দেখার জন্য মুখিয়ে আছে, এবং ইভেন এটা টিজারের যে একটা রিভিউ আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর দেয় নাই, সেটাও তারা নোটিস করছে। সেটা নোটিস করে তারা আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে যে আমি যেন একটা টিজার রিভিউ দিই। আরো একটা বিষয় যেটা সেটা হলো যে এই সিনেমায় পূজা চেরি একটা ক্যারেক্টার করছে, স্পেশাল একটা ক্যারেক্টার করছে, সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার করছে। পূজা চেরি এই যাবৎকালে যে ধরনের গল্প করেছে এটা তার জন্য একেবারে ডিফারেন্ট একটা সিনেমা, ডিফারেন্ট একটা জনরার, ডিফারেন্ট একটা গল্প। এখন আফরান নিশো প্রথম সিনেমায় কাজ করলো তমা মির্জার সঙ্গে, দ্বিতীয় সিনেমায় কাজ করলো তমা মির্জার সাথে, তৃতীয় সিনেমায় যদি আবার তমা মির্জার সঙ্গেই কাজ করে তাহলে বিষয়টা আসলে যায় না। তো সে তো ভ্যারিয়েশন আর্টিস্ট, তাকে ভ্যারিয়েশনে যাইতে হবে। তো তৃতীয় সিনেমায় সে আসলো পূজা চেরির সঙ্গে। এখন পূজা চেরির বয়সটা আর আফরান নিশোর বয়সটা কিভাবে ম্যাচ করাবে বা কিভাবে ক্যারেক্টার রাখছে এটা
হলে গিয়েই দেখলে বুঝতে পারবো। কারণ ২ টা জায়গায় সুনেরা বিনতে কামাল দাগি সিনেমাতে একটা মানে মনে হয়েছে যে আন্ডার এজ। ঠিক আছে, ওটা মানা গেছে যে ওকে অনেকদিন পরে বিয়ে করতে চাইছে, আরেকটা বিয়ে এখনো কম বয়সী একটা মেয়ে, বোবা মেয়ে পাইছে, ওটা মারা গেছে। কিন্তু এইখানে পূজা চেরিকে হয় একটু বড় হইতে হবে, নাহলে আফরান নিশোর বয়সটা কমাইতে হবে। যেকোনো একটা বিষয় করে একটা কারিশমা তো আছেই। অথবা বড় ছোট বড়র মধ্যে একটা গ্যাপ হয়, বিয়ের একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাও এইখানে রেদর্জনী প্রকাশ করতে পারে। তো যাই হোক, এটা নিয়েও মানুষ কথা বলেছে। আরো একটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে দম সিনেমার সঙ্গে গোট লাইফ একটা ইন্ডিয়ান হিন্দি সিনেমা, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ, সেটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে যে এটাও এটার কপি। ভাই, বাংলাদেশে একটা সিনেমা আসছে, ভালো চলছে বা ভালো হচ্ছে বা ভালো সম্ভাবনা হয়েছে, এটারে কপি বলে নাই এরকম একটা লোক, মানে এরকম একটা সিনেমা পার পাইছে যে কপি বলে নাই ওইটারে। যেই সিনেমাটাই আলোচনায় আসে, যেই সিনেমাটাই ভালো করতে চায়, সেই সিনেমাটাই বলে এটা কপি। কারা বলে? কেন বলে? কি উদ্দেশ্য? উদ্দেশ্য ওই একটাই, জলে। জলে যাদের সিনেমা এত ভালো হয় না তাদের জলে, তারা তখন লোক লাগায় দেয়, তারা তখন ফেক আইডিতে এরকম কিছু কমেন্ট তারা করে বসে। তারা বুঝাইতে চায় যে এই সিনেমাটা ভালো হয় নাই। তাহলে কোন সিনেমা ভালো এটা খুঁজে নেন, কোন সিনেমা ভালো আমি বলবো কেন, আমার দায় ঠেকছে? ভাই, একটা সিনেমা এখনো মার্কেটেই আসে নাই, একটা সিনেমা এখনো হলে লাগেই নাই, সেই সিনেমাটারে গুড লাইফের কপি বলে দিলেন। যখন দেখবেন যে এটা গুড লাইফের কপি না, তখন মুখটা লুকাবেন কোথায়? আসলে আপনাদের মুখ লুকানোর দরকারই নেই, কারণ আপনারা নিজের মুখের দিকে তাকানই না, না খালি অন্যের ভুল ধরার জন্য বসে থাকেন। ভাই, সিনেমাটা মার্কেটে আসতে দেন, রিলিজ হোক, তারপরে মিলাই মিলাই বললেন এটা গুড লাইফ থেকে নিছে। এই যে কত লক্ষ সিনেমা হয়েছে বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডে, কোন সিনেমার সাথে কোন সিনেমার লেজ মিলে যায়, কোন সিনেমার সাথে কোন সিনেমার নাক মিলে যায়, কোন সিনেমার সাথে কোন সিনেমার কান মিলে যায়, আর বলে দিবেন এটা কপি। খুব ব্যাড, ব্যাড হ্যাবিট। সিনেমাটা আসতে দেন, দেখেন, ধীরে সুস্থ দেখেন, দেখার পরে আপনার ব্রেইন যদি আপনাকে বলে যে না ওই সিনেমার সঙ্গে এটা হুবহু কপি, দেন আপনি একেবারে প্রমাণ সহ আপনি এক্সপ্লেইন করতে পারেন, উপস্থাপন করতে পারেন যে হ্যাঁ এই কারণে এটা কপি, ওই সিনেমার কপি। একটা সিনেমা আরেকটা সিনেমার থেকে কপি করতে হলে একটা কপিরাইট নীতিমালা আছে, পারমিশন নিতে হয়, অনেক যোগাযোগ করতে হয়, অনেক বিষয়াদি আছে। সেইগুলো না করে গোট লাইফকে কপি করবে, ওই দিন আর দেখাই আগে ছিল, বহু বছর আগে ছিল যে ভারতে একটা সিনেমা হইতো, ভিসিআর এ দেখছি, এখন এটা আর কি পারমিশন দিব, আমরা নিজেরাই বানাই ফেলালাম এটা। এরকম ছিল একটা সময়, এখন আর এটা নাই, হবে না। ইনফরমেশন টেকনোলজির এত উন্নয়ন হয়েছে যে এগুলা, এই সমস্ত কপি এখন আর হবে না। আরো একটা বড় ক্যারেক্টার এই দম সিনেমার টিজারে দেখলাম আমরা, চঞ্চল চৌধুরী। সম্ভবত সে কোনো দালালের ক্যারেক্টার করছে কিনা আই এম নট শিওর, বাট পারফর্মার আর পারফর্মারের লড়াই হবে এই সিনেমায়। নর্মালি আমরা দেখি কি একজন পারফর্মার লড়ে যাচ্ছে, কিন্তু তার অপোনেন্টে খেলার মতো আরেকজন পারফর্মার নাই। এই সিনেমাটাতে আছে। আরো একটা সিনেমায় আছে, বড়লতা এক্সপ্রেস। আরো একটা সিনেমা আছে, প্রেসার কুকার। আরো একটা সিনেমা আছে, প্রিন্স। আরো একটা সিনেমা আছে, রাক্ষস। তবে প্রত্যেকটা সিনেমায় পারফর্মার টু পারফর্মার একটা চেজিং থাকলেও দমের মধ্যে যে চেজিংটা হবে এটা একটু ডিফারেন্ট হবে, এটা একটু অন্যরকম লেভেলের খেলা হবে, কারণ এটা একটু স্টোরি বেসড একটা সিনেমা। যাই হোক, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। দম আসলে দম দিয়েই দেখতে হবে, যাদের দম আছে তারাই সিনেমা দেখে মজা পাবে। নর্মালি
এই সিনেমায় কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত নাচ গানের আভাস পাওয়া যায় নাই, বা আমাদের দেশের দর্শক একটু নায়িকা নাচবে, কোমরটা দুলাবে, শাড়ি সরে গিয়ে নাভিটা দেখা যাবে, এই ধরনের জিনিস না দেখলে কিন্তু আমাদের দর্শকের ঠিক আসলে জমে না সিঙ্গেল স্ক্রিনে। তো ওই জায়গা থেকে বেরিয়ে, ওই দর্শক থেকে বেরিয়ে কতগুলো দর্শকের মন জয় করতে পারবে দম, দমের মতো গল্প রিসিভ করার জন্য এখনই আমাদের দেশের দর্শক রেডি কিনা সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে আফটার রিলিজ। ওয়েট করছি দমের রিলিজের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন।